4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে মনে করছে বিজেপি। এবার খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। কাল উদ্বোধন করবেন বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী। খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। নানা উদ্যোগের পরও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বললেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পহেলা বৈশাখকে সামনে রেখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। সংস্কৃতির অংশ না হওয়ায় এই উপলক্ষে ইলিশ খাওয়া বন্ধের তাগিদ। এবং সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু। আসাদ সরকারের রাসায়নিক হামলার জেরেই এই পাল্টা ব্যবস্থা, বললেন ট্রাম্প। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে টি-20তে আগামীতে আরও ভালো খেলবে বাংলাদেশ, এমন প্রত্যয়ের কথা জানান সদ্য টি-20 বিদায় বলে দেয়া অধিনায়ক মাশরাফি। সেই সঙ্গে এই সিরিজের ভুল শুধরে আয়ারল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ভালো খেলার কথাও বলেছেন তিনি। ১৭তম টেস্টের পর ওয়ানডে সিরিজে ড্র, এরপর টি-20তে ও দুর্দান্ত পারফর্ম করে ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ শেষে দেশে ফিরেছে পুরো দল। বিমানবন্দরে বিসিবির সভাপতি সহ পুরো দলকে জানানো হয়েছে উষ্ণ সংবর্ধনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো খেলছে। আমরা লাস্ট 8টা টি-20 ম্যাচ হেরেছি, কিন্তু আপনি যদি আমাদের প্রোগ্রেস দেখেন, আমাদের আগের 2 বছর আগের থেকে এখনের প্রোগ্রেস অনেক ভালো। হয়তোবা ছোট ছোট জায়গায় মিস্টেকের কারণে আমরা কিছু ম্যাচ হেরেছি, না হলে হয়তোবা লাস্ট 9টা ম্যাচের হয়তো আমরা 4-5টা ম্যাচ জিততে পারতাম। বাট আই এম প্রিটি শিওর যে ইনশাল্লাহ সামনে আমাদের যে টি-20 ফরম্যাটগুলো আছে সেগুলো, মানে টি-20 যে খেলাগুলো আছে ওইখানে আমরা অবশ্যই এর থেকে আরো ভালো করব। অ্যাট দ্য সেম টাইমে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপও ইনশাল্লাহ আমরা খুব ভালো করব। আর ওয়ানডের কথা যদি বলেন, হ্যাঁ, আমরা এখানে আমি আগে প্রথমেই বললাম যে আমরা হয়তো 2-0 জিতলে আমাদের সব থেকে এখানে যে ভুলগুলো করেছি আয়ারল্যান্ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ইনশাল্লাহ আমরা এগুলো ঠিক করে এবং ডিফারেন্ট উইকেটে খেলা হবে, সো আমরা একটা প্ল্যান করে নামবো এবং ইনশাল্লাহ আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। অতৃপ্তি অবশ্যই নাই। আমি মনে করি আমার এবং আমার পরিবারের জন্য প্রাউড ফিলিং যে আমি এত 10 বছর টি-20 খেলতে পেরেছি বাংলাদেশের। এটা অবশ্যই আমি নিজে অবশ্যই গর্ববোধ করছি। আমি শিওর যে আমার পরিবার এবং আমার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব বা যারাই বলে আত্মীয় স্বজন, সবাই অবশ্যই গর্ববোধ করা উচিত। আমাদের এই বছর ম্যাক্সিমামই সবে অ্যাওয়ে সিরিজ, তো আমাদের একটা টার্গেট ছিল যে অ্যাওয়েতে বাংলাদেশ টিম যেন এই বছর অ্যাটলিস্ট কনসিস্টেন্টলি ভালো খেলে। আমরা এই নিউজিল্যান্ড আর ইন্ডিয়াতে অ্যাটলিস্ট 4 দিন ধরে আমরা খুব ভালো ক্রিকেট খেলছিলাম এবং রেজাল্টটা অবশ্যই আমাদের পরে আসে নাই। বাট আমি মনে করি যে এটা একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যে আমরা ফার্স্ট টেস্টটা অবভিয়াসলি আমরা ভালো খেলতে পারি না, বাট তারপরে যেভাবে আমাদের টিম পুরোটা কামব্যাক করেছে এটা আসলেই অবিশ্বাস্য। কারণ এরকম আন্ডার প্রেশারে এর আগে টিম কখনো খেলেছে কিনা টেস্টে। সিনিয়র প্লেয়ার এবং জুনিয়ররা যেভাবে এটাকে অলমোস্ট তারা যেটা করে দেখিয়েছে, এটা আসলে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলবো আমি। কারণ এটাই শো করে যে অ্যাটলিস্ট বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আর এটা খুবই দরকার ছিল আমাদের, কারণ এটা আমাদের 100 টেস্ট ছিল এবং আমরা সিরিজে পিছিয়ে ছিলাম। তো এটা আমাদের জন্য একটা সংকেত দেওয়ার ছিল ওয়ার্ল্ড ক্রিকেটকে যে আমরা বাংলাদেশ টিম অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটেও বাইরে গিয়ে ভালো খেলতে পারি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি 1097 ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান এবং সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুপুরে প্রধানমন্ত্রী ভারতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে তাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হবে। সফরকালে সেখানেই থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাংলাদেশ ভারতের মধ্যে 33টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
এই মুহূর্তে নয়াদিল্লির বঙ্গবন্ধু সড়কে আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর সফর নিয়ে নয়াদিল্লির প্রস্তুতির আরও তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, যে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রওনা হয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে নির্ধারিত সূচি অনুযায়ী উনি বিমান বাহিনীর যে পালাম স্টেশন রয়েছে, এয়ারফোর্স পালাম স্টেশন, ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ঘাঁটি বলা চলে, সেই ঘাঁটিতে উনি অবতরণ করবেন এবং সেখান থেকেই তাকে সূচি অনুযায়ী নিয়ে যাওয়া হবে ভারতের রাষ্ট্রপতি ভবনে। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বঙ্গবন্ধু সড়কে, যেটির নাম গতকাল রাত পর্যন্ত পার্ক স্ট্রিট ছিল। মুঘল আমলের একটি ঐতিহাসিক সড়ক এই পার্ক স্ট্রিট, সেটির নাম কিন্তু গতকাল রাতেই নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল যেটি রয়েছে, অর্থাৎ এনডিএমসি, ঠিক শহরের দেখভাল যারা করেন আর কি, ঠিক এই দেখভাল করা কর্তৃপক্ষ কিন্তু তারা একটি সার্কুলারের মাধ্যমে তারা জানিয়েছে যে বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যে ভালো একটি অবস্থানে রয়েছে, ঠিক সেই ভালো অবস্থানের কারণেই কিন্তু একটি সুসম্পর্কের নিদর্শন হিসেবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটির নাম পরিবর্তন করা হয়েছে এবং সেই সড়কটির নাম পার্ক স্ট্রিট থেকে পরিবর্তন হয়ে নতুনভাবে সেই সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক নামেই আজ থেকে পরিচিত হবে। শুধুমাত্র নয়াদিল্লিতে নয়, গোটা বিশ্বেই আজ থেকে এই সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই পরিচিতি লাভ করবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এই সড়কের অন্যান্য স্থাপনাগুলা বা অন্যান্য স্থাপনার মধ্যে বিশেষ করে যে নামফলকগুলি রয়েছে সবগুলি রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমরা এখানে লক্ষ্য করেছি যে একটি সুন্দর উদ্বোধনী ফলক এখানে সাজানো হচ্ছে ফুল দিয়ে এবং সেখানে শোভা পাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ পতাকা। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে এখানে একটি উদ্বোধনী ফলকটি ফুল দিয়ে সাজানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে আগামীকাল যখন দ্বিপক্ষীয় বৈঠক হবে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তখন সেই বৈঠক থেকে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে এই সড়কটির উদ্বোধন করা হবে। এবং এখানে আমরা স্থানীয়দের যারা এই সাজসজ্জার সঙ্গে জড়িত তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা চেষ্টা করছেন আজকের মধ্যেই এই পুরো যে সড়কটি রয়েছে এই পার্ক স্ট্রিটের যে স্থাপনাগুলিতে এখন পর্যন্ত আগের সেই পার্ক স্ট্রিট নামকরণ করা রয়েছে সেগুলি পরিবর্তন করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আজ রাতেই আশা করা যায় যে পার্ক স্ট্রিট পুরোপুরি পরিবর্তন হয়ে রূপ নেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক নামে। এবং পাশাপাশি আমরা বলতে পারি যে আর মাত্র কিছু সময় পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছবেন এবং দিল্লিতে পৌঁছানোর পরেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব আনুষ্ঠানিকতার প্রতিটি স্তর এই দিল্লি সফরের প্রতিটি খুঁটিনাটি বিষয় আপনাদেরকে নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়ার। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর বিশেষ করে এখানকার পররাষ্ট্র দপ্তরের যে কর্মকর্তারাও তার সঙ্গে মিলিত হবেন বা তার সঙ্গে বৈঠক করবেন, এই বিষয়গুলি কিন্তু আমরা খোঁজ খবর রাখছি এবং আমরা চেষ্টা করব সেই সংবাদগুলি সময়ে অর্থাৎ নির্ধারিত সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এখন পর্যন্ত আসলে সব অপেক্ষার অবসান শেষ হবে, আর মাত্র ঘড়ির কাঁটায় মাত্র 20 মিনিট পরে উনি এখানে নামবেন এবং তারপরে তার আনুষ্ঠানিকভাবে 4 দিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। তো এই ছিল এখন পর্যন্ত নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। শফিক। নয়াদিল্লির বঙ্গবন্ধু সড়ক থেকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। তার ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। ভারতে বাংলাদেশের হাইকমিশনার জানিয়েছেন তিস্তা সহ অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে নয়াদিল্লিকে চাপ দেবে ঢাকা। নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়, ক্যামেরায় ছিলেন হারুনার রশিদ। দিল্লির প্রধান সড়কে শোভা পাচ্ছে বাংলাদেশ ভারতের পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা নয়াদিল্লি। এই সফরের মধ্য দিয়ে দুটি দেশের গভীর বন্ধুত্বের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্বাস করে ক্ষমতাসীন বিজেপি। শেখ হাসিনার এই সফর আমাদের কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি তার এই সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন মাত্রা পাবে। বিজেপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন যে সরকার কোনো জটিলতা ছাড়াই স্থল সীমা চুক্তি সম্পাদন করতে পারে, তিস্তা চুক্তি বাস্তবায়নেও তাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। এই সফরে সামরিক সহযোগিতা চুক্তি না হলেও এটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এই নেতা। যেভাবে ভারত বাংলাদেশের স্থল সীমা চুক্তি সম্পাদিত হয়েছে তেমনি তিস্তা চুক্তিও খুব কঠিন বিষয় নয়। হয়তো শীঘ্রই কোনো এক সময়ে চুক্তিও সম্পন্ন হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদের
ডাকাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্ষমতাসীন বিজেপির এই আইন প্রণেতা। তিনি শক্ত হাতে এসব মোকাবিলা করছেন, তার শক্তিশালী নেতৃত্বের ফলেই খুব দ্রুত জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানিয়েছেন, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্মান জানাবে বাংলাদেশ। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর অমীমাংসিত বিষয়গুলোতেও প্রাধান্য দেবে বাংলাদেশ। দুই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে। এখন পশ্চিমবঙ্গ কি পানি পাবে, সিকিম কি পানি পাবে, কেন্দ্রীয় সরকার তাকে কি সাহায্য দিবেন না দিবেন, সেটা তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কাজে আমরা একটা ওনাদেরকে এবার বলতে চাই যে মেহরবানি করে আপনারা একটা কাট অফ ডেট দেন, যে এই ডেটের মধ্যে আপনাদের আলোচনা শেষ করেন এবং আমাদের সাথে তিস্তা নদী সম্পাদনের যে চুক্তি হয়েছে সেটা ফাইনালাইজ করেন। এছাড়াও নানা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে 30টিরও বেশি সমঝোতা স্মারক সইয়েরও সম্ভাবনা রয়েছে এই সফরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অকুণ্ঠ সমর্থন আর সাহায্য জুগিয়েছে ভারত, ঠিক তেমনি প্রতিবেশী এই রাষ্ট্রটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও যথাসাধ্য সহায়তা নিয়েই পাশে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে দু দেশের সমমর্যাদা ভিত্তিক মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরের তিস্তা ইস্যুটিকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, চুক্তি সইয়ের মতো অবস্থায় না থাকলেও অন্তত এই চুক্তির দিনক্ষণ ঠিক হতে পারে। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। Water sharing is one of the issue, and we do hope that we will be able to resolve this issue one way or the other. তিস্তার পানি বন্টন অন্যতম একটি ইস্যু। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুই দেশ মিলে এ সমস্যার একটা সমাধান করবে। যদি এমন হয় যে ঠিক এই মুহূর্তে চুক্তি স্বাক্ষর করার মতো অবস্থা নেই, সেক্ষেত্রে আমরা আশা করব এবারের সফরেই আলোচনার মাধ্যমে দিনক্ষণ নির্দিষ্ট হবে যে ঠিক কবে তিস্তা চুক্তি হবে। এ নিয়ে বাংলাদেশের মানুষের যথেষ্ট হতাশ হবার কারণ রয়েছে, কারণ বিষয়টি প্রায় 7 বছর ধরে ঝুলে আছে, যে কারণে আমি মনে করি ইস্যুটির দ্রুত সমাধান জরুরি। সময় সংবাদে আরো থাকছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকার 200 হেক্টর ধানের জমি, দিশেহারা কৃষক। সরকারিভাবে নানা উদ্যোগের নেয়ার পরেও ওষুধের ঘাটতি এবং চিকিৎসক নিশ্চিত না হওয়ায় তৃণমূল পর্যায়ে নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যসেবা। বিষয়টি স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বলছে সংশ্লিষ্ট মন্ত্রী। তবে সীমাবদ্ধতার পরেও অসংক্রামক ব্যাধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকারের এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা নিয়ে মুজাহিদ শুভর রিপোর্ট। সুস্থ করতেছে জ্বর নাকি ইংলিশ আনছে, জ্বরের বাচ্চারা মারা গেছে, আমি কনফার্ম। ভুল চিকিৎসার অভিযোগে এবার ঝরল নবজাতকের প্রাণ। গেল মাসে খাদ্যনালীর সমস্যায় পড়ে ভালো চিকিৎসার আশায় ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেলে এসে নবজাতকের লাশ নিয়ে ফিরতে হলো বাবাকে। শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার কমিয়ে নজর কাড়া অগ্রগতির মাঝেই অপচিকিৎসা, হয়রানি, ক্রমাগত সেবা মূল্য বৃদ্ধি সহ নানা কারণে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবার মান। প্রাইভেটে গেলে আমরা ধরেন টাকার জন্য চিকিৎসা করতে পারি না, আর সরকারের মধ্যে আসি তো আমরা চিকিৎসা করতে চাই, কিন্তু ভালো মতন চিকিৎসা হয় না। আমরা অনেক দাম দিয়ে ওষুধ কিনছি, কিন্তু তারপরেও সেটি মানসম্পন্ন কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নয়। আমাদের দোরগোড়া হয়তো হসপিটাল আছে, সেখানে নার্স নেই, সেখানে ভালো ডক্টর নেই, সেখানে ভালো ফ্যাসিলিটি নেই। নির্দেশনার পরও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক নিশ্চিত করতে পারেনি সরকার। চাহিদার তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগণ। অ্যামোক্সিসিলিন ট্যাবলেট দরকার 1500, পাচ্ছি আমরা 500। হিস্টারসিন সিরাপ আমাদের দরকার 60টা, আমরা পাচ্ছি 24টা। এখনো দেশের শতকরা 70% চিকিৎসা দেয়া হয় সরকারি হাসপাতালে, অথচ চিকিৎসা সেবা আইনের খসড়ায় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নিয়ন্ত্রণের কথাই এসেছে ঘুরে ফিরে। পাশাপাশি রোগীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি খসড়ায় বরাবরের মতো উপেক্ষিত হয়েছে বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের। ডায়াগনস্টিকের যেভাবে দাম বাড়ছে, এগুলির তদারকি নিয়ন্ত্রণ না হলে কোনো মতেই আপনার আমার কারোই স্বাস্থ্যের নিরাপত্তা নেই। সরকারি ডাক্তারকে নিয়ন্ত্রণ না করলে কখনো সুস্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে না। শুধু চিকিৎসক বা নার্স নির্ভর বা হাসপাতাল নির্ভর নয়,
আমরা চিকিৎসা এবং রোগ প্রতিরোধকে, দৈহিক মানসিক সব প্রতিরোধকে আমরা একটি সামাজিক আন্দোলনের রূপ নিতে হবে। সম্পদের সীমাবদ্ধতায় দ্রুততম সময়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ইউনিয়ন উপজেলা পর্যায়ে আমরা আজকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সম্পদ আমাদের সীমাবদ্ধতা আছে বিধায় হয়তো সময় লাগছে। আমরা দ্রুত শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি বিশাল অর্জন করবে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে দেশের ৬২% মানুষ অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তবে এসব রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে থাকায় ব্যাপকভাবে অর্থনৈতিক চাপ ও মৃত্যু ঝুঁকিতে পড়ছে জনসাধারণ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিতমূলক প্রচারণার পরেও বরিশালে ইলিশের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বড় ইলিশের মন এখনই ১.৫ লাখ টাকা। শেষ চৈত্র পর্যন্ত এই দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বলে দাবি বিক্রেতাদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বৈশাখ আসছে, বাংলা নববর্ষে পান্তার সাথে ইলিশ খাওয়া অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। তাই বাঙালিদের কাছে বছরের প্রথম দিন ইলিশের চাহিদা ব্যাপক। অপরদিকে ইলিশের পোনা বেড়ে ওঠার জন্য চলছে জাটকা সংরক্ষণ অভিযান। পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণাও চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ইলিশের দাম বেড়েই চলছে। এতে ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানালেন ক্রেতারা। যে ইলিশ নর্মালি 400 টাকা কেজি হয়, ওটা এখন 1000 টাকার উপরে দাম চেয়ে বসতেছে। যে মাছটা 2000 টাকা 2100 টাকা, এটা থাকা উচিত 1400-1500 টাকা। অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছে, কিন্তু ইলিশের দাম এত বেশি যে কিনতে পারিনি। এদিকে 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে বলে জানালেন ইলিশের পাইকারি বিক্রেতারা। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বাড়ে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ। বরিশালে এই পাইকারি বাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা এ সময় ইলিশ সংগ্রহ করে। সুধীজনরা বলছেন, ইলিশ রক্ষায় পহেলা বৈশাখ ইলিশ খাওয়ার রেওয়াজ বন্ধ করা উচিত। পহেলা বৈশাখ বাঙালির জন্য অত্যন্ত আনন্দের দিন। এদিনে আনন্দ উপভোগ করা যেতে পারে নানা আয়োজনে। এদিনে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অংশ নয়, তাই ইলিশ রক্ষার স্বার্থে এদিনে ইলিশ না খাওয়াই উত্তম। বরিশাল ইলিশের পাইকারি বাজারে 1.5 কেজি পর্যন্ত ইলিশের প্রতি মনের দাম 1.5 লাখ টাকা। 1 কেজি 200 গ্রাম ইলিশের মন 1,20,000 টাকা। 1 কেজি ইলিশের মন 90,000 এবং 800 থেকে 900 গ্রাম পর্যন্ত ইলিশের মন 60,000 টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম প্রায় দ্বিগুণ। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে। এবার আরো আকর্ষণীয় এবং বড় পরিসরে বের করা হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। বন্ধে কুচক্রী মহলের উদ্যোগ সফল হবে না, মন্তব্য সংস্কৃতি কর্মীদের। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার 5টি হাওর এলাকার অন্তত 200 হেক্টর ধানের জমি পানিতে তলিয়ে গেছে। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা সেখানকার কৃষক। অবশ্য কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে। জুয়েলুর রহমানের ছবি এবং উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার মেদির হাওর, গোয়ালনগর ইউনিয়নের উত্তর গাভীর হাওর, পাতালপুর হাওর, ভলাকোট ইউনিয়নের লবঙ্গ হাওর ও চাতালপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরের বিস্তীর্ণ ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে অসহায় কৃষকেরা। মন পাইতাম না, দানা পাইতাম না, গরু বছর কি দেখালো বা আমরা কি দেখাম। কৃষকেরা এই ইয়াটার উপরই আমরা নির্ভর না, আমরা কি উপায়, অনেক কি অবস্থা, বাচ্চা কাচ্চা নেই, কিভাবে চলো এটা আমরা মাথা ধরে না। ধানের মাঝে দুধ হয়েছে না, তো এইভাবে কি করে কাটতে নিতাম, ওইটা কি কাটতে নিলে কি কাম হইব, কোনো কাজ হতো না। জেলা কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়ন করা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে আমরা ওইসব এলাকা ক্ষতি পোষণ নেওয়ার জন্য যে সকল ফসল আবাদ করা যায় সে সকল ফসল আবাদের জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,11,000-এর বেশি হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে 4,23,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রায় 4 ঘন্টার চেষ্টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটারের অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একটি মাত্র অফিসে আগুন লাগলেও ফায়ার সার্ভিস বলছে কম্পিউটারের অ্যাক্সেসরিজে রাবার এবং প্লাস্টিক জাতীয় বস্তুর আধিক্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। এছাড়া এইসব বস্তুর কারণে ধোঁয়া বেশি হয়, আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। স্থানীয়রা জানায়
আনুমানিক সকাল 6:30টায় আগুন দেখতে পায় তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে 2টি ইউনিট এবং পরে আরও 7টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে শুক্রবার হওয়ায় সকালে অফিসে কোনো মানুষ ছিল না। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য অংশ। জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতির ফলে এবার আরও আকর্ষণীয় এবং বড় পরিসরে বের করা হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। দেশের জেলা এবং উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দিয়েছে সরকার। এদিকে মঙ্গল শোভাযাত্রা বন্ধে কুচক্রী মহলের উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন আয়োজক ও সংস্কৃতি কর্মীরা। পরশুন আশিসের রিপোর্ট। সকল অশুভ আর অপশক্তির অবসান কামনায় 1989 খ্রিস্টাব্দের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার প্রবর্তন হয়। এরপর থেকে প্রতি বছর পহেলা বৈশাখ সকালে ঢাকের বাদ্য, নানা রঙের মুখোশখচিত প্লাকার্ড, পশু পাখির প্রতিকৃতি আর বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণে সাজানো এই মঙ্গল শোভাযাত্রার নববর্ষ উদযাপনের প্রধানতম অংশ হয়ে উঠেছে। গত 30শে নভেম্বর জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক এই অর্জনকে সামনে রেখেই এটিকে আরও আকর্ষণীয় করতে কাজ করছেন চারুকলার শিক্ষার্থীরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে আমরা এই দেশে বাস করি। এর থেকে বড় আর কোনো মাধ্যম নাই বহিঃপ্রকাশ পাওয়া। চারুকলা ভিত্তিক না থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন বের হয়। যে বার্তাটা আমাদেরকে প্রচার করছে জঙ্গিবাদ, এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, এটা থেকে আমরা মুক্তি পাই। মঙ্গল শোভাযাত্রা সত্য সুন্দরের পাশাপাশি বাঙালির মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত এর আয়োজক ও সংস্কৃতি কর্মীদের। এটি যে ন্যায়ের পক্ষে, শুভর পক্ষে যে মানুষের প্রত্যাশা, সেটাকে যে ধারণ করে এই স্বীকৃতির মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। এইবার একটু বিশেষভাবে আয়োজন করছি। এই 28 বছরে জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ সময় গেছে এবং সেই গুরুত্বপূর্ণ সময়কে তুলে ধরবার জন্য আমরা বিশেষ কিছু মোটিভ করেছিলাম, সেগুলোকে আমরা রিপিট করব। একটি মহল থেকে মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি অর্থহীন ও সমাজকে পিছিয়ে দেওয়ার অপপ্রয়াস বলে মন্তব্য তাদের। রবীন্দ্রনাথ বলেছেন যে আসলে আলোকে মানুষ হাসবে, গান করবে, এই হবে। অন্ধকার যেখানে আছে সেখানে অন্ধকার থাকবে। এই আয়োজনগুলো আমাদের মূল্যবোধকেই ধারণ করে, আমাদের জীবনকে ধারণ করে। সার্বজনীন উৎসবকে বিতর্কিত করা কোনো মানে হয় না। এবার থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়েও মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিল্পকলা একাডেমিকে নির্দেশনা দেওয়ার কথা জানান সংস্কৃতি মন্ত্রী। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পরে আমরা মনে করছি যে এটি আরো ব্যাপকভাবে এটি পালন করা উচিত। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি আমাদের শিল্পকলা একাডেমিকে। আমরা এই ব্যাপারে সামান্য কিছু অনুদানও দেব। নানা হুমকি, বাধা আর সকল অপশক্তির বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সেতুবন্ধন তৈরি করবে বলেও মনে করেন সংস্কৃতি মন্ত্রী। হয়তো এত বর্ণাঢ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবির সারওয়ার তামিম গ্রুপের 8 সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, গান পাউডার এবং বিস্ফোরণ দ্রব্য উদ্ধার করা হয়। সকালে নারায়ণগঞ্জের র্যাব 11 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, গোপন সংবাদ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পারিজাত মার্কেট থেকে জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আরও 3 সদস্যকে আটক করা হয়। এই গ্রুপের সদস্যরা সংগঠনের সদস্যদের বাড়ির ভাড়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে যুক্ত ছিল। এছাড়া সংগঠনের সদস্য বৃদ্ধি এবং যোগাযোগের ক্ষেত্রেও তৈরি করার জন্য তারা অনলাইনে সক্রিয় ছিল এবং LMN কোম্পানি পরিচালনা করত। দেশের বাইরের খবর। সিরিয়ায় বিভিন্ন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে মার্কিন আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে সিরিয়া। হোমসের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে রাশিয়া। শুক্রবার ভোরে পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের সায়রাত বিমান ঘাঁটিতে 59টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে বিবৃতিতে নিশ্চিত করেছে পেন্টাগন। ভূমধ্যসাগরে থাকা মার্কিন দুটি বিমান বাহিনীর রণতরী থেকে এই হামলা চালানো হয়। সিরিয়ায় ইদলিব আসাদ সরকারের রাসায়নিক হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসাদ সরকারের বিরুদ্ধে আগে নেওয়া সব ব্যবস্থা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, হামলার আগে রাশিয়া এবং সিরিয়াকে সতর্ক করা হয়েছে, তবে তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হয়নি। এই হামলায় কোনো বেসামরিক অবস্থানে চালানো হচ্ছে না বলেও জানায় পেন্টাগন।
were cruelly murdered in this very barbaric attack. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়া বর্বর রাসায়নিক হামলা চালিয়েছে। তাই আমি সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন সিরীয় পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সিরিয়ার রক্তপাত বন্ধ করতে, সন্ত্রাস দমনে ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পাশে শান্তিপ্রিয় রাষ্ট্র থাকবে বলে আশা করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তুত নয়াদিল্লি, দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছবে মনে করছে বিজেপি। এবার খুলনা কলকাতা রুটে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। কাল উদ্বোধন করবেন বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী। খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। নানা উদ্যোগের পরও তৃণমূলে মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। স্বীকার করে সম্পদের সীমাবদ্ধতার কথা বললেন মন্ত্রী। চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শ্রীলঙ্কা থেকে বীরের বেশে দেশে ফিরল জাতীয় ক্রিকেট দল। টি-20 নিয়ে নিজের তৃপ্তির কথা জানালেন মাশরাফি। বললেন পরিবার সহ সবাই গর্বিত। এবং সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু। আসাদ সরকারের রাসায়নিক হামলার জেরেই এই পাল্টা ব্যবস্থা, বললেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।